আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা সিলেবাসটি দেওয়া হয়েছে তার আলোকেই তোমাদের জন্য সাজেশনমূলক এই ক্লাসটি। শিক্ষার্থীরা, এখানে বোর্ড থেকে বলা হয়েছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানিয়ে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করি, অর্থাৎ এখানে 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। আজকের ক্লাসে আমরা এই যে এখানে 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়ের যে টাইপ প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে এবং দৃশ্যপট অর্থাৎ সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে, সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এক কথা প্রকাশ, এরপর এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর এখানে হচ্ছে বড় প্রশ্ন, আর এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এক্ষেত্রে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, প্রথমে থাকবে তোমাদের এমসিকিউ, 15টি এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে সেগুলো তোমরা রিডিং পড়া থেকে এমনিতে খুব ইজিলি পারবা। দ্বিতীয়তে থাকবে তোমাদের এক কথা প্রকাশ। চলো আমরা দ্বিতীয় 2 নং কোশ্চেন থেকে শুরু করি। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বরে বলা হয়েছে সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজকে কি বলে, সেটাকে বলা হয় অপরাধ। সমাজের যে কোনো মানুষ কেমন সম্পদ, সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে সেগুলোকে কি বলে, সাইবার অপরাধ। 4 নম্বর, কোন মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ বা উন্নত করা যায়, ডিজিটাল মাধ্যম। 5, ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যে কেউ যদি আড়ি পেতে চুরি করার প্রক্রিয়াটিকে কি বলে, ডেটা ইন্টারসেপশন। এবার সফটওয়্যার বা অ্যাপস কি করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য চুরি করা সম্ভব হয় না, এটাকে বলে এন্ড টু এন্ড এনক্রিপশন। মিথ্যা বাক্য ব্যবহার করে 7, মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল তথ্য বা ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলে, ফেক নিউজ। এরপর বলা হয় যে সাইবার বুলিং এর মাধ্যমে বাংলাদেশে কি ধরনের শাস্তির আইন রয়েছে, কঠোর শাস্তি। কি ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে, সেটা হচ্ছে ফেক নিউজ। 10 নম্বর, কি ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে, ইন্টারনেট। 11, ব্যক্তি বা প্রতিষ্ঠান কি নামে ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়, নকল বা ছদ্মনাম। অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখালে কি করা উচিত, যাচাই করা উচিত। 13, বাংলাদেশের কোন আইন মোতাবেক সাইবার বুলিং এর ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য 10 বছরের কারাদণ্ড হতে পারে, তথ্য প্রযুক্তি আইন 2006। ওটিপি কত ডিজিটের হয়ে থাকে, 6 ডিজিট। 14, 15, কোন কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায়, আইডি রিকভারি করা যায়। কি চালু থাকলে সাইবার অপরাধের পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়, 2 ফ্যাক্টর অ্যাথেন্টিফিকেশন। এরপর 17 নম্বর, বর্তমান সময়ে কিসের ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার। শিক্ষার্থীরা, এটা থাকবে তোমাদের 2 নম্বর কোশ্চেনের এক কথা প্রকাশ এই অধ্যায়ের। এরপরে দেখো আমরা দেখব 3 নম্বর কোশ্চেনে। তোমাদের 3 নম্বর কোশ্চেনে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, একটাতে 2 করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখিনি আমরা। সাইবার ক্রাইম কি, ডিজিটাল ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধকে সাইবার ক্রাইম বলা হয়। নেটওয়ার্ক কি, যখন একাধিক কম্পিউটার পরস্পর কোনো তার বা বেতার এর মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক, বা কানেক্টেড হয়ে থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীদের পরিচয় অথবা প্রবেশের অনুমোদন যাচাই কাজে, যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায়। এরপরে 4 নাম্বার, ব্রুট ফোকাস অ্যাটাক কি। এখানে ব্রুট ফোকাস অ্যাটাক হলো একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার বা ভিকটিম এর বিভিন্ন তথ্য অনুসারে অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ ইন করার চেষ্টা করে। 5 নাম্বার, ডেটা ইন্টারসেপশন কি। ডেটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডেটা অপর কেউ অবৈধভাবে দেখতে বা পরিবর্তন করতে অথবা বহন করতে পারে। হ্যাকিং কি, কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য ফাইল নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল হলো হ্যাকিং। ম্যালওয়্যার কি, ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রামিং বা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসের অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।
এরপর মাইন্ড ম্যাপিং কাকে বলে? যে প্রক্রিয়া কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারায় অর্থপূর্ণ বা যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলে। সাইবার বুলিং ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটূক্তি করা বা কাউকে মানহানি কর মন্তব্য করে এবং হেয় প্রতিপন্ন করাকেই বলা হয় সাইবার বুলিং। শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে থাকবে তোমাদের বড় প্রশ্ন। দেখো 4 নম্বরে থাকবে বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন, এটাকে বলা হবে দৃশ্যপট বিহীন। আর যেটা থাকবে দৃশ্যপট সহ সেটা হচ্ছে সৃজনশীল। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখার কৌশল কী কী। তো সেক্ষেত্রে অনলাইন ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। এই কৌশলগুলো ব্যক্তিগত বয়স, অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেমন সাধারণ কিছু কৌশল: নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা। একটি শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে 12 অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা, অক্ষর, প্রতীকগুলো মিশ্রণ থাকতে হবে। পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করাও গুরুত্বপূর্ণ, যেমন জন্ম তারিখ বা পোস্ট কোড। এরপর টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াও একটি দ্বিতীয় ফ্যাক্টর প্রয়োজন হয়, যেমন ওটিপি বা নিরাপদ অ্যাপ। এরপর হচ্ছে প্রোফাইল সেটিং পরীক্ষা করা। প্রোফাইল সেটিং পরীক্ষা করে দেখা যায় যে নিজের ব্যক্তিগত তথ্য কে দেখতে পারে। অনলাইনে সাবধানতা অবলম্বন করে অনলাইনে শেয়ার করা সময় সতর্ক থাকা। ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নাম্বার অপরিচিতদের সাথে শেয়ার না করা। ঠিক আছে। এরপর হচ্ছে অনলাইনে কেনাকাটা। অনলাইনে কেনাকাটার জন্য একটি সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা উচিত। ওয়েবসাইটটি URL HTTP থাকলে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট। সেক্ষেত্রে এরপর দেখো 2 নম্বর, সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা নিম্নরূপ: সাইবার অপরাধ প্রতিরোধে দমন ও সাইবার অপরাধ হলো এমন একটি অপরাধ যা কম্পিউটার, ইন্টারনেট বা অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত হয়। সাইবার অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি, প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘন। সাইবার নিরাপত্তা আইন এবং অপরাধগুলোর প্রতিরোধ ও দমন করতে সহায়তা করে। সাইবার নিরাপত্তা নীতি ও প্রতিধান প্রণয়ন। সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কিত নীতি ও প্রবিধান প্রণয়নে সহায়তা করে। এই নীতি ও প্রবিধানগুলো সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলোর নকশা বাস্তবায়ন ও পরিচালনা করতে সহায়তা করে। এরপরে দেখো সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। এই আইনটি ব্যক্তি, ব্যবসা বা সরকারকে সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করে এবং তাদের নিজেদেরকে রক্ষা করে এবং পদক্ষেপ নিতে উৎসাহিত করে। সাইবার জগতে ক্রমবর্ধমান গুরুত্বের সাথে সাথে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠেছে। শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের সংক্ষিপ্ত অর্থাৎ বড় প্রশ্ন, রচনামূলক বড় প্রশ্ন। একটাতে 5 করে তোমাকে পরীক্ষায় 3টা প্রশ্ন দিতে হবে, 15 মার্ক। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি, সেটা হলো তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষাতে। প্রশ্নে এই 8টা থেকে তোমাকে 5টা দিতে হবে। একটাতে 8 করে 5টা চলে, অর্থাৎ সবচেয়ে বেশি মার্ক এখানে 40 মার্ক এখানে সৃজনশীল প্রশ্নগুলোতে। তো দেখো এখানে একটা প্রশ্ন নিয়েছি। এখানে বলা হচ্ছে অঙ্কন তার কম্পিউটার ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটের বিভিন্ন সাইটে প্রবেশ করে, এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। ইদানিং সে কম্পিউটারে কোনো কারণ ছাড়াই রেজিস্টার হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মধ্যেই অঙ্কনের ইচ্ছে ছাড়াও বিভিন্ন সাইটে ঢুকে যাচ্ছে। কাজ করার সময় অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করছে। একদিন USB পোর্টে ফ্রেন্ড ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখল যে তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। এটা ছিল একটা উদ্দীপক। তো উদ্দীপক থেকে এখানে ক নাম্বার প্রশ্ন, অঙ্কনের কম্পিউটার আর কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, অঙ্কন কিভাবে এই অবস্থা থেকে মুক্তি হতে পারে তা বর্ণনা করো। প্রথম প্রশ্নে আমরা দেখি অঙ্কন কম্পিউটারে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। তাহলে উত্তরটা হচ্ছে অঙ্কন কম্পিউটার যেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো তা নিম্নরূপ। যেমন কম্পিউটারে সংরক্ষিত যে কোনো ফাইল মুছে যেতে পারে, ডেটা বিকৃতি বা করাপ্ট হয়ে যেতে পারে। এরপর কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে। কম্পিউটারের মনিটরের ডিসপ্লে কারাপ্টেড হতে পারে। সিস্টেম কাজকে ধীর গতি সম্পন্ন করতে পারে। কম্পিউটার অপারেটিং সিস্টেম কাজে ব্যাঘাত ঘটাতে পারে। কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। কম্পিউটারের ফাইলগুলো হাইড বা বিভিন্ন নামে প্রেজেন্ট করতে পারে। এতে প্রয়োজনীয় ফাইলসমূহ খুঁজে পাওয়া যাবে না। শিক্ষার্থীরা, এটা ছিল ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বরটা দেখি। খ,
অঙ্কন কীভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে তা বর্ণনা করো। শিক্ষার্থীরা কীভাবে সে মুক্তি পেতে পারে তা বর্ণনা করব। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। তোমরা কি এভাবে প্রতিটা অধ্যায় থেকে এই ক্লাসগুলো চাও কি না? যদি চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসটি করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে তোমরাই তোমাদের মতামত জানাবা, ঠিক আছে? খ নাম্বার, অঙ্কনের কম্পিউটার ফাইলগুলো শর্টকাট হয়ে প্রদর্শন করছে। অঙ্কনের কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যে কোনো ভাইরাস আছে সকল প্রোগ্রাম বা ফাইলকে গ্রাস করে, আবার কোনো ভাইরাস নতুন ফাইল বা প্রোগ্রামকে আক্রান্ত করে। এসব নির্ভর করে ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। ফাইল এবং প্রোগ্রামসমূহ গ্রাস করতে ভাইরাস তার ইচ্ছেমতো কম্পিউটারকে অভ্যন্তরে সার্বিক ক্ষতিগ্রস্ত শুরু করে। এই অবস্থা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে অ্যান্টিভাইরাস। কম্পিউটার ভাইরাসকে প্রতিরোধক হলো অ্যান্টিভাইরাস। সিস্টেম ভাইরাস আক্রান্ত হলে এটি নির্মূল করতে হয়। ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি ব্যবহার করা হয়। নতুন ভাইরাস আবিষ্কার হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করলে এর শক্তি ও কার্যক্ষমতা প্রতিনিয়ত উন্নত হয়। ফলে নতুন ভাইরাস ধ্বংস করে। বর্তমানে অনেক অ্যান্টিভাইরাস রয়েছে যেগুলো ভাইরাস চিহ্নিত করে, নির্মূল করে এবং প্রতিহত করে। আজকাল প্রায় প্রত্যেক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থান অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে। এছাড়া এখনকার অ্যান্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বে তা ধ্বংস করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে। ফলে পূর্বের অ্যান্টিভাইরাসের তুলনায় আপডেট অ্যান্টিভাইরাস অনেক বেশি কার্যকর। ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করে আইসিটি যন্ত্রপাতির নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীরা এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি। নবম শ্রেণীর ছাত্র আরিফ, সে ইন্টারনেট ব্যবহার করে বেশ দক্ষ এবং ফেসবুক, ইউটিউবে, গুগল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। সে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকে। একদিন আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পায়। রিকোয়েস্টে প্রেরণকারীর নাম ছিল আরিফ ইসলাম। আরিফ দেখে তার রিকোয়েস্টে প্রেরণকারী প্রোফাইল ছবিটি তার নিজের ছবির মতো। আরিফ রিকোয়েস্টটি গ্রহণ করে। কিছুদিন পর আরিফ লক্ষ্য করে যে তার ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন অপ্রয়োজনীয় পোস্ট শেয়ার হচ্ছে। সে তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারলো যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তো দেখা গেল ক নম্বর বলা হয়েছে আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণটা কি, আমাদেরকে কারণটা জানতে চেয়েছে। দেখো, আরিফের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আরিফের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকে। এতে করে হ্যাকাররা তার সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করতে পারে এবং তার জাল অ্যাকাউন্ট হ্যাকার তৈরি করা ছিল। আরিফ অনুরোধটি গ্রহণ করার মাধ্যমে হ্যাকারের কাছ থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়। এছাড়া আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দুর্বল করে রেখেছিল। হ্যাকাররা সহজে এই দুর্বল পাসওয়ার্ডটি ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। খ নম্বর বলা হয়েছিল আরিফ কীভাবে তার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে পারত বা পারে। তো সেক্ষেত্রে খ নম্বর উত্তর, আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত বা নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারে। তো সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ, তার ব্যক্তিগত যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার থেকে বিরত থাকতে হবে। 2, অপরিচিত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব অনুরোধ গ্রহণ এবং বিরত থাকতে হবে। 3, ফেসবুক অ্যাকাউন্ট বা পাসওয়ার্ডটি শক্তিশালী করে রাখতে হবে। পাসওয়ার্ড অবশ্যই 4 অক্ষরের বেশি হতে হবে এবং এতে সংখ্যা, বর্ণ, বিশেষ চিহ্ন অন্তর্ভুক্ত থাকতে হবে। এবার 4, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ জন্য একটি পাসওয়ার্ডের পাশাপাশি একটি ওটিপি নম্বর দিতে হবে। আরিফকে অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এতে করে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাবে। শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের আজ বোর্ড থেকে যে নির্দেশনা বা সিলেবাস দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি তোমাদেরকে এখানে এই যে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ 28 থেকে 70 পৃষ্ঠার এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথা প্রকার, বড় প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি চাও এভাবে প্রতিটি অধ্যায় ধরে ধরে পৃষ্ঠা অনুযায়ী তোমাদেরকে আমি এই ক্লাসগুলো দিব, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবা। আর তোমরা যারা এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।